কুয়েটের উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্ত, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। ইন্টারপোলের নজরদারিতে থাকবেন বেনজির, এক দেশ থেকে অন্য দেশে যেতেও পড়বেন বাধার মুখে। রাজশাহীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম, কয়েক রাউন্ড গুলিবর্ষণ। এক সপ্তাহের মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়া সিন্ধু পানি চুক্তি স্থগিত করল দিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। শিক্ষার্থীদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। একই সাথে শিক্ষার্থীদের জুস পান করিয়ে দীর্ঘ ৪৮ ঘণ্টার অনশন ভাঙান তারা। আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, হাতে আসা মাত্র আপনাদের দেখানো যাবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে আছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, তার সঙ্গে যুক্ত হচ্ছে। নূর, আশা করি শুনতে পাচ্ছেন। নূর, এই মুহূর্তে ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন আপনি? আমরা এই মুহূর্তে আছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আপনি একটু আগে যেটা বলছিলেন যে গত রাত ১টার পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর প্রফেসর তানজির উদ্দিন খান তার হাতে জুস পান করে প্রায় ৫৪ ঘন্টার আমরণ অনশন ভঙ্গ করেছেন শিক্ষার্থীরা, এবং তাদের এক দফা দাবি মেনে নেওয়া হয়েছে। এবং আমরা জেনে থাকবেন যে ভিসি এবং প্রভিসির অব্যাহতির ঘোষণা দেওয়ার পরেই কিন্তু শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছে, এবং শিক্ষার্থীরা কর্মসূচি দিয়েছে যে আজ বিকাল ৪টায় এই ক্যাম্পাস থেকে তারা আনন্দ মিছিল বের করবে। ইতিমধ্যেই কিন্তু শিক্ষার্থীরা হলগুলোতে আসতে শুরু করেছে। আমরা শিক্ষক সমিতির নেতাদের সাথে কথা বলে জেনেছি যে তারা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এসে বৈঠক করে তাদের পরবর্তী করণীয় সিদ্ধান্ত প্রেস ব্রিফিং করে জানাবেন। আর শিক্ষার্থীরা বিকাল ৪টায় তারা আনন্দ মিছিল করেই কিন্তু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আনুষ্ঠানিকভাবে। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। আর ঘটনার সূত্রপাত কিন্তু ঘটেছিল ১৮ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি একটি রাজনৈতিক দলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে বহিরাগতদের সাথে কুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের জের ধরে কিন্তু দফায় দফায় বিভিন্ন কর্মসূচি দিয়েছিল। সেই ৬ দফা কর্মসূচি থেকে গত এরা এক দফা কর্মসূচি এবং সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে এসে আমরণ কর্মসূচিতে এসে ভিসির পদত্যাগের দাবিতে অনড় ছিল। আমরা জানি যে গতকাল এসেছিলেন এখানে শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটির ৩ সদস্যের একটি টিম এসেছিল। সেই সব মিলে কিন্তু সরকার গত রাত্রেই প্রজ্ঞাপন জারি করেছে যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর এই অব্যাহতির মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের জবনিকা ঘটেছে, এবং জুস পান করে গত রাত ১টার সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যিনি ছিলেন এখানে তদন্ত টিমের প্রধান, তার হাতে অনশন ভঙ্গ করেছেন শিক্ষার্থীরা। আর বিকাল ৪টায় কিন্তু শিক্ষার্থীদের একটা বড় জমায়েত হবে বলে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি আমরা। কুয়েট দুর্বার বাংলার সামনে থেকে এই ছিল সর্বশেষ। আফিফা। আশরাফুল ইসলাম নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। এদিকে রাজশাহীতে রবিউল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এই সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। বুধবার রাত ৯:৩০টার দিকে নগরীর পঞ্চবটিতে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের অর্থ সম্পাদক। পুলিশ জানায় রবিউল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা নোমানী হত্যা মামলার আসামি। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক হোসেন বলেন, রাত ৯:৩০টার দিকে একদল দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে রবিউল ইসলামের উপর হামলা চালায়। এই সময় কয়েক রাউন্ড গুলি চালায় তারা। পরে আহত রবিউল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
যে ক্যামেরা আছে ওখানে শিক্ষার্থীদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আশরাফুল ইসলাম নূরের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, রিপোর্টটি দেখুন। অবশেষে জুস পান করিয়ে অনশন ভাঙা হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এর আগে বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুয়েট উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের প্রজ্ঞাপন পড়ে শোনান। এ সময় তিনি জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে ভিসি ও প্রভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান সার্চ কমিটির মাধ্যমে পদ দুটিতে নতুন নিয়োগ দেওয়া হবে। আপাতত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের একজনকে সাময়িক দায়িত্ব দেয়া হবে বলেও জানান তিনি। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গেল 18 ফেব্রুয়ারি শিক্ষার্থী, এলাকাবাসী ও ছাত্রদল যুবদলের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। পরে 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা অমান্য করে 13 এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে 14 এপ্রিল সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর 22 এপ্রিল 29 শিক্ষার্থী উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে বসে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। ইন্টারপোলের রেড নোটিশ গ্রেফতারি পরোয়ানা না হওয়ায় সহসায় গ্রেফতার করা যাচ্ছে না সাবেক আইজিপি বেনজির আহমেদকে। তবে ইন্টারপোলের এই নোটিশের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে বেনজিরের। আর্থিক অপরাধের মামলা থাকে, বেনজির যে দেশেই থাকুক ইন্টারপোলের নজরদারি অব্যাহত থাকবে। রিপোর্ট আদিত্য মামুনের। গেল 54 বছরে 63 জন বাংলাদেশের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছে, যার মধ্যে পুলিশের সর্বোচ্চ পদে প্রথম কোনো ব্যক্তি হিসেবে নাম এলো বেনজির আহমেদের। আর্থিক অপরাধ মামলায় বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল রেড নোটিশ দিলে বেনজিরের বিষয়ে তদারকিতে নামে। ইন্টারপোলের নিজস্ব পুলিশ বাহিনী নেই, তবে স্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীরাই অভিযুক্ত ব্যক্তির স্থান শনাক্ত করে তথ্য সরবরাহ করলে ব্যবস্থা নেয় সংস্থাটি। ইন্টারপোলের রেড নোটিশের প্রক্রিয়া কি আর কারাই বা অপরাধের তালিকায় থাকেন তা জানালেন এই আইনজীবী। ইন্টারপোল দেখবে হচ্ছে কি যে যাকে ব্যাপারে রেড নোটিশ দেওয়া হচ্ছে তাকে কি পলিটিক্যালি ভিকটিম করা হচ্ছে, অথবা সে কি আসলে কি আপনার মানি লন্ডারিং, করাপশন, চাইল্ড অ্যাবডাকশন, ম্যাস মার্ডার এই ধরনের অফেন্সের সাথে আদৌ ইনভলভ কিনা। তবে এই নোটিশে গ্রেফতার না হলেও সবসময় নজরদারি, এমনকি দেশ ছেড়ে ভিন্ন দেশে যাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হবেন বেনজির। অনেক সময় আমার রেড নোটিশটাকে একটা ওয়ারেন্ট হিসাবে অনেক দেশের মানুষ ইন্টারপ্রিট করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি রেড নোটিশ ওয়ারেন্ট না। রেড নোটিশ হচ্ছে গিয়ে একটা নোটিশ ইন্টারপোল ইস্যু করে, এই নোটিশটা চলে যায়, এই নামটা, এই তথ্যটা চলে যায় সব মেম্বার স্টেটের কাছে। তখন অন্য মেম্বার স্টেটকে সেই লোকটার আইডেন্টিটিটাকে দেওয়া হয়। মেম্বার স্টেট কিন্তু ওই লোককে অ্যারেস্ট করতেও পারে, নাও করতে পারে। অ্যারেস্ট করবে হচ্ছে গিয়ে যেই দেশে যেই দেশে ওয়ারেন্ট সেই দেশ, কিন্তু ইন্টারপোল জাস্ট হচ্ছে নেটওয়ার্কিংটা করে দেয়। পুলিশ বলছে অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অপরাধীর বিরুদ্ধে। রেড নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজস্ব আইনি কাঠামোর আলোকে অভিযুক্তকে শনাক্ত, নজরদারি এবং রাষ্ট্রীয় আইনানুগ সিদ্ধান্ত সাপেক্ষে প্রত্যর্পণের উদ্যোগ গ্রহণ করে থাকে। শুধু বেনজির নয়, বেশ কয়েকজনের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়ার আবেদন প্রক্রিয়াধীন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার একদিন পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক হ্রাস করার ঘোষণা দিয়েছে ভারত। ২৬ জনকে হত্যার ওই ঘটনাকে ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিক্রিয়ায় সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে ৫ পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশনা সহ জারি করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগামে হামলার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। চরমভাবে খারাপ হতে যাচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক। ভারতের পুলিশ এ ঘটনার জন্য দেশটির শাসন বিরোধী সন্ত্রাসীদের দায়ী করছে। সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলেছেন। তাদের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর মদদেই এ হামলা হয়েছে এবং এর বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জরুরি। এদিকে হামলার দায় স্বীকারও করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF, যা পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন বলে দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তাই সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক হ্রাস করার ঘোষণা দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, হামলার পেছনে সীমান্ত পারে সংযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. মিস্ত্রি আরও জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হচ্ছে। এ ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও দিল্লিস্থ পাকিস্তানি সামরিক উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। একই সাথে পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ, অবস্থানরতদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ ও আগের দেয়া ভিসা বাতিল সহ বেশ কিছু নির্দেশনা জারি হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে আটারি সীমান্ত। এদিকে ইসলামাবাদ থেকে ভারতীয় উপদেষ্টাকে প্রত্যাহার করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক দফা নিরাপত্তা বৈঠক করে হামলার বিরুদ্ধে খুব শিগগিরই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবেন। এক যুগ পরেও দুঃসহ স্মৃতি তাড়া করে রানা প্লাজায় আহতদের। আপনারা দেখছেন ২১শে সংবাদ। রানা প্লাজা ধসের প্রায় ১ যুগ পার হলেও এখনও সেই দুঃসহ স্মৃতি তাড়া করে আহতদের। অনিশ্চয়তার ঘেরাটোপে এখনও কাটে তাদের সময়। জীবনযুদ্ধে পোড় খাওয়া মানুষগুলোকে পুনর্বাসনের দাবি শ্রমিক সংগঠনগুলোর। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শরীরে ৬টি অপারেশনের ক্ষত নিয়ে বেড়াচ্ছেন রানা প্লাজার দুর্ঘটনায় আহত গার্মেন্টস শ্রমিক ইয়ানুর। দুঃসহ সেই স্মৃতি এখনও তাড়া করে তাকে। পায়ের ক্ষত নিয়ে হাঁটতে না পারলেও ২৪ তারিখ আসলেই ক্র্যাচের উপর ভর করে চলে আসেন ধসে পড়া রানা প্লাজার সেই স্থানে। আমার প্রতিনিয়তই মনে পড়ার কথা, কারণ আমার সারা শরীরে ক্ষত হয়ে গেছে। ইয়ানুরের মতো প্রায় একই স্মৃতিচারণ করেন আরেক আহত শ্রমিক শিলা। সেই দিনের কথা বলতে গিয়ে ভেঙে পড়েন কান্নায়। মেরুদণ্ড ভাঙিয়ে গেছে, এই অবস্থা আজও এই খাঁচা পড়েই আমার এই ১২ বছর কাটাইতেছি। একটা পাখি যদি খাঁচার মধ্যে আটকাতে হয়, পাখিটা বেরোয়ার জন্য অনেক ছটবট করে, কিন্তু আমি শিলেও এই খাঁচার মধ্যে বের হওয়ার জন্য অনেক ছটবট করি, কিন্তু আজীবনেও আর এই খাঁচার দেয়া আমার বের হওয়া হবে না। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাস স্ট্যান্ড এলাকায় সম্পূর্ণ ধসে পড়ে রানা প্লাজা। দুর্ঘটনায় সেদিন প্রাণ হারান ১,১৭৫ জন। গুরুতর আহত হন প্রায় ২,০০০। অনেকের আবার মেলেনি খোঁজ। ঘটনার পর হয় মামলা, গ্রেপ্তার হন ভবনের মালিক সোহেল রানা। দেয়া হয় ফাঁসির রায়, তবে অজানা কারণে আজও সেই রায় কার্যকর হয়নি। আহত নিহত শ্রমিকদের সুচিকিৎসা, পরিবারদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের দাবিতে আমরা ১ যুগ যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। শুধু শ্রমিক সংগঠন নয়, দায়ীদের শাস্তি আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের তাগিদ বিশিষ্টজনদের। সেই সময় যারা সুযোগ সুবিধাগুলো নিয়েছিল কিন্তু প্রকৃত সহযোগিতা যাদেরকে করা হয় নাই, সে ব্যাপারটাও কিন্তু আবারও নতুন করে তদন্ত করা দরকার। নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ ৯ কারণে রানা প্লাজা ধসে পড়ে বলে তখন তদন্ত প্রতিবেদনে জানান গার্মেন্ট মালিকদের সংগঠন BGMEA। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট,
একুশে টেলিভিশন। দর্শক, রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনাস্থলে আছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। জুয়েল, রানা প্লাজার ওখানে কি ধরনের কর্মসূচি হচ্ছে এবং শ্রমিকরা কি বলছেন আমাদেরকে জানান। ধন্যবাদ আফিফা। আপনি যেমনটি বলছিলেন, রানা প্লাজা ট্র্যাজেডির 1 যুগ পূর্তি হতে চলেছে আজকে 24 এপ্রিল। 2013 সালের 24 এপ্রিল এই দিনটায় সকালবেলা 8:45 এই আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে যায়। সেই ধসার পরে কিন্তু বহু শ্রমিক হতাহত হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে 1135 শ্রমিক কিন্তু এখানে নিহত হয়েছে, আহত হয়েছে 2000-এর মতো শ্রমিক। প্রতি বছরের ন্যায় 24 এপ্রিল এলেই এই রানা প্লাজার সামনে আহতরা এবং নিহতের স্বজনরা এসে নানা আহাজারি করতে থাকে। তারা বিচারের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকে। তারা কিন্তু আজও এখানে জড়ো হয়েছে। তারা একটু পুনর্বাসনের দাবিতে এই রানা প্লাজার এখানে দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে। নিহতের পরিবার চায় যে দোষী দায়ী ব্যক্তিদের অবিলম্বে শাস্তি কার্যকর করা হোক। এখানে আজকে কিন্তু দিনব্যাপী নানা ধরনের শ্রমিক সংগঠনের নানা প্রোগ্রাম করেছে। এখানে তারা কিন্তু মিছিল সমাবেশ করছে। আপনাদের যদি একটু দেখাতে চাই, এখানেই কিন্তু রানা প্লাজার সামনে নানা ধরনের শ্রমিক সংগঠন এসছে, শ্রমিকরা মিছিল করছে, মিটিং করছে। তারা চাচ্ছে যে অবিলম্বে তাদের পুনর্বাসন হোক এবং এই দায়ী ব্যক্তিদের, দোষী ব্যক্তিদের এই বিচারটা হোক। এই স্থানটি এখন শুধুই দুঃসহ স্মৃতি নিয়ে টিকে আছে। প্রতি বছর 24 এপ্রিল এলেই এ নিয়ে আলোচনা হলেও যারা সারা বছর আর কোনো যেন কথাই নেই, কেউ নেয় না আহত নিহতের পরিবারের কোনো খোঁজ খবর, এমনটি তারা কিন্তু আমাদের আক্ষেপ নিয়ে জানিয়েছে। সেই দুঃসহ বিভীষিকাময় স্মৃতি আজও অনেক আহতদের মনে ফিরে ফিরে আসে। মানসিক যন্ত্রণায় কেউ কেউ এখনো রাতে ঘুমোতে পারেন না বলেও তারা কিন্তু আমাদের জানিয়েছে। সেই সময় এই ধ্বংসযজ্ঞে এই ভবনে 3টি পোশাক কারখানা ও কয়েকশো দোকান কিন্তু ছিল। কর্মরত কয়েক হাজার মানুষ মুহূর্তেই ধসে পড়ে। আজকে কিন্তু সেই স্মৃতি নিয়ে আজকে নানা শ্রমিক সংগঠন তারা এখানে বিভিন্ন কর্মসূচি দিয়েছে। আপনারা জেনে থাকবেন যে এখানে কিন্তু নানা রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও এখানে আসবে, তারাও তাদেরও প্রোগ্রাম দিয়েছে। তারা এখানে সমাবেশ করবেন এবং বিচারের দাবি করবেন সংশ্লিষ্টদের কাছে। আপনাদের আমরা দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু এখনো ধুধু মরুভূমি, যেখানে গাছপালা হয়েছে এই রানা প্লাজাই কিন্তু ধসে পড়েছিল। আর 17 দিন পরে সেই ঐতিহাসিক রেশমাকে উদ্ধার করার মধ্য দিয়ে এই ধ্বংসাবশেষ, এই উদ্ধার কাজ শেষ হয়েছিল। তো আমার কাছে কিন্তু আফিফা এই সাভার রানা প্লাজায় এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আফিফা। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনাস্থল থেকে শাহেদ জুয়েল আমাদের সাভার প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। কুয়েটের উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্ত, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। ইন্টারপোলের নজরদারিতে থাকবেন বেনজির, এক দেশ থেকে অন্য দেশে যেতেও পড়বেন বাধার মুখে। রাজশাহীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম, কয়েক রাউন্ড গুলি বর্ষণ। এক সপ্তাহের মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়া সিন্ধু পানি চুক্তি স্থগিত করল দিল্লি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে